একটা দারুণ অভিযানে নামতে চলেছি। আমরা দেখব কিভাবে একটা ডিজিটাল মেশিনের মনের ভেতর উকি দেওয়া যায়। তো চলুন, আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। ব্যাপারটা অনেকটা একটা গোয়েন্দা গল্পের মতো, তাই না? আমাদের সামনে প্রমাণ হিসেবে আছে একটা ডিজিটাল সার্কিট, মানে ধরুন একটা রহস্যময় কালো বাক্স। আর আমাদের মিশন হলো এর ভেতরের সব রহস্য ভেদ করে এর প্রত্যেকটা পদক্ষেপ নিখুঁতভাবে বলে দেওয়া। এই যে দেখুন, এটাই আমাদের কেস ফাইল। একটা নির্দিষ্ট সার্কিট, এর মধ্যে ইনপুট আছে, আউটপুট আছে, আর সবথেকে জরুরি যে জিনিসটা আছে সেটা হলো মেমরি বা স্মৃতি। আর এই স্মৃতি কিন্তু আমাদের পুরো রহস্যের চাবিকাঠি। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই যে স্টেট বা অবস্থা আর মেমরির ধারণাটা, এটাই আমাদের তদন্তের একদম কেন্দ্রে রয়েছে। মানে মেশিনটা অতীতে কি করেছে তার উপর ভিত্তি করে কিন্তু ওর বর্তমান আচরণ ঠিক হয়। আর এই সূত্র ধরেই আমাদের এগোতে হবে। আচ্ছা, মূল তদন্তে নামার আগে আমাদের একটা খুব জরুরি নিয়ম বুঝতে হবে। এমন একটা নিয়ম যা এই সিস্টেমের ভেতরে যে কোনো রকম গণ্ডগোল বা বিশৃঙ্খলা হওয়া থেকে আটকায়। আর সেই নিয়মটা হলো টাইমিং। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। বাম দিকে আছে অ্যাসিঙ্ক্রোনাস সার্কিট, যেখানে বিশৃঙ্খলা হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আর ডান দিকে হলো সিঙ্ক্রোনাস সার্কিট, একদম সুশৃঙ্খল, গোছানো, আর এর আচরণ অনুমান করাও সোজা। আমাদের আজকের কেস ফাইলটাও কিন্তু একটা সিঙ্ক্রোনাস সার্কিট। এই ক্লক পালসটাকে জানেন তো, একটা অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো ভাবা যেতে পারে। এই পালসটাই নিশ্চিত করে যে সার্কিটের প্রত্যেকটা অংশ যেন ঠিক সময় একদম সঠিক তালে একসঙ্গে কাজ করে, কোনো রকম বিশৃঙ্খলা হওয়ার সুযোগই দেয় না। তো এখন আমরা আমাদের গোয়েন্দার কিটব্যাগটা খুলতে চলেছি। এর ভেতরে কোনো কঠিন তত্ত্বের লিস্ট নেই, বরং আছে যে কোনো সিঙ্ক্রোনাস সার্কিটের রহস্য ভেদ করার জন্য একটা পরীক্ষিত 5 ধাপের কৌশল। এই 5টা ধাপই হল আমাদের তদন্তের রোডম্যাপ। চলুন তাহলে এক এক করে এগোনো যাক আর দেখে নেওয়া যাক এই মেশিনের ভেতরে ঠিক কি কি রহস্য লুকিয়ে আছে। বেশ, এবার আসল কাজ শুরু করার সময়। এখন আমরা প্রথম কয়েকটা ধাপ কাজে লাগিয়ে শক্ত প্রমাণ জোগাড় করা শুরু করব। এই যে দেখুন, আমাদের হাতে প্রথম ক্লু চলে এসেছে। এই সমীকরণগুলো হলো মেশিনের স্বীকারোক্তির মতো, যা সরাসরি ওর সার্কিট ডায়াগ্রাম থেকেই আমরা পেয়েছি। এগুলোই সেই গোপন কোড যা ওর ভেতরের মেমোরি বা ফ্লিপ ফ্লপগুলোর আচরণকে নিয়ন্ত্রণ করে। আর আমাদের দ্বিতীয় ক্লুয়ের সেট হলো এই আউটপুট সমীকরণগুলো। এগুলো আমাদের বলে দেয় যে মেশিনটা তার ভেতরের অবস্থা আর বাইরের ইনপুটের ওপর নির্ভর করে বাইরের জগতের সাথে কিভাবে যোগাযোগ করবে, অর্থাৎ কি আউটপুট দেখাবে। ওয়াও, এবার আসল মজাটা দেখুন। আগের যে সমীকরণগুলো আমরা পেলাম, মানে আমাদের ক্লুগুলো, সেগুলো ব্যবহার করি কিন্তু আমরা এই ট্রানজিশন টেবিলটা তৈরি করতে পারি। এটাকে বলতে পারেন মেশিনের একটা ফিউচার ম্যাপ, মানে কোন অবস্থায় কোন ইনপুট দিলে মেশিনটা ঠিক কোথায় যাবে আর কি আউটপুট দেবে, সব এখানে লেখা আছে। দেখুন, এতগুলো 0 আর 1 নিয়ে কাজ করাটা একটু ঝামেলার হতে পারে। তাই চলুন, তদন্তের সুবিধার জন্য এই বাইনারি অবস্থাগুলোকে আমরা একটা করে কোড নেম দিয়ে দিই। এতে আমাদের প্রমাণগুলোর সাজাতে আর বুঝতে অনেক সুবিধা হবে। দেখলেন তো, কোড নেমগুলো ব্যবহার করার পর সবকিছু কতটা পরিষ্কার আর গোছানো লাগছে। এই স্টেট টেবিলটাই হলো আমাদের কেসের চার্জশিটের মতো। এখানে একদম স্পষ্টভাবে লেখা আছে মেশিনটা কখন কোন অবস্থা থেকে কোন অবস্থায় যাবে। আমরা কিন্তু রহস্য সমাধানের একদম কাছে চলে এসেছি, এবং এখন সেই মুহূর্তটা চলে এসেছে আমাদের তদন্তের ক্লাইম্যাক্স। আমরা এই টেবিলের সমস্ত তথ্যকে এক করে একটা মাত্র ছবিতে ফুটিয়ে তুলব। তৈরি হয়ে যান, কারণ আমরা এখন এই ডিজিটাল মেশিনটির মনের একটা সম্পূর্ণ মানচিত্র আঁকতে চলেছি। আর এই হলো সেই চূড়ান্ত উন্মোচন, স্টেট ডায়াগ্রাম। এটাই আমাদের মেশিনের মনের ম্যাপ। এখানে প্রত্যেকটা বৃত্ত, যেমন Q1, Q2, এগুলো হলো মেশিনের এক একটা সম্ভাব্য অবস্থা। আর এই যে তীরচিহ্নগুলো দেখছেন, এগুলো হলো এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার রাস্তা। তীরের উপরে লেবেলগুলো আমাদের বলে দিচ্ছে কোন ইনপুট পেলে এই রাস্তাটা খুলবে আর তার ফলে আউটপুটই বা কী হবে। এটাই হলো আমাদের সেই ইউরেকা মোমেন্ট, যেখানে সব ছোট ছোট প্রমাণ মিলে একটা সম্পূর্ণ ছবি তৈরি হলো। এই উদ্ধৃতিটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে এই চূড়ান্ত রিভিলিং ছবিটা কোনো অনুমান নয়, বরং এটা আমাদের জোগাড় করার সমস্ত প্রমাণের একটা সরাসরি এবং যৌক্তিক ফলাফল।
আমরা তো মাত্র একটা মেশিনের মন পড়তে শিখলাম, কিন্তু একবার ভাবুন তো, আজকের একটা সাধারণ স্মার্টফোনের প্রসেসরের ভেতরেও এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন সার্কিট একসাথে এক তালে কাজ করে চলেছে। এই যে মৌলিক বিশ্লেষণ পদ্ধতি, এটা ছাড়া হয়তো আধুনিক কম্পিউটিংয়ের এই বিশাল সাম্রাজ্যটা তৈরি করাটাই সম্ভব হতো না। এই ক্ষুদ্র থেকে বৃহতের যাত্রাটা সত্যিই অবাক করা